আগামীকাল ১৪২টি আসনের ভোট। কাজেই এথিক্যালি কি ফল হতে চলেছে, কি ফল হতে পারে, কিভাবে কি হবে বা না হবে এ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সেটা ভোটের পর ফের আলোচনায় বসা যাবে। আমাদের তরফ থেকে একটা বার্তা তো পরিষ্কার দেওয়া হয়েছে যে কত পাবে বা না পাবে এটা ছেড়ে দিন, জাস্ট ফরগেট ইট। কিন্তু ক্ষমতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেশ ভালো আসন নিয়ে, এটা আমাদের বক্তব্য ছিল। এবার মজাদার ব্যাপারটা কি হয়েছে, গতকাল জি ২৪ ঘন্টা তারা একটা সার্ভে রিপোর্ট ছেড়েছে, বলছে এক্সিট পোল পার্ট 1 পার্ট 2 এর একটা কনসেপশন, পার্ট 1 এর একটা এক্সিট পোল আর পার্ট 2 এর একটা ওপিনিয়নের কম্বিনেশনে জি ২৪ ঘন্টা কি করে ছাড়লো আমি জানি না, কারণ তারা রেজিস্টার্ড চ্যানেল, অল ওভার ইন্ডিয়াতে তাদের চলাফেরা। তারা বলছে 190 তৃণমূল কংগ্রেস, নিয়ারলি 100 বিজেপি, আর 10 থেকে 15টা হচ্ছে কংগ্রেস, সিপিএম ইত্যাদি। কংগ্রেস সিপিএম কে তারা সিট দিয়েছে। তা কংগ্রেস সিপিএম যদি 10 থেকে 15টা পায়, তাহলে তৃণমূলের 90টা, মানে ওয়ার্স্ট 90টা বলছে আর কি, তাহলে হয়ে যাচ্ছে 105টি, 205টি। তা 205টি হলে পাহাড়ের রিপোর্টটা রয়েছে, পাহাড়ের থেকে 2টো আসন আসছে, 207টি। তাহলে 207টা হলে ওই 80-82 এরকম ধরনের একটা সংখ্যা তারা বলছেন। এটা বাড়তে পারে, কারণ এদের সুনাম দুর্নাম যে যা খুশি অনেকেই বলে যে দিল্লির মিডিয়া মানে হচ্ছে কি গদি মিডিয়া, মোদি মিডিয়া ইত্যাদি। আমি সেসব নোংরামি কথার মধ্যে যেতে চাইছি না। একটা ন্যাশনাল চ্যানেল যখন বলছে তার একটা ভ্যালু আছে, এটুকু আমি মনে করি। তো এটা আমরা বলছি, এটা দিস ইজ নট আওয়ার এক্সিট পোল, কারণ একটা তো ভোট ভাই আগামীকাল রয়েছে, সেটা না গেলে আমি এক্সিট পোল করবোই বা কেন, বা করাটা উচিত হবেই বা কেন, তো সেটা আমরা করছি না। নাও কাম টু দ্য পয়েন্ট, যে এই যে ভোটটা হলো বা গতকাল বেলা 4টের সময় সমস্ত যে প্রচার টোচার ইত্যাদি বন্ধ হলো, সেটাতে কিসের উপর গেমটা হলো আজকে তাই নিয়ে ভোটের হাওয়া। সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। শুরু করছি ভোটের হাওয়া। আজকের মানে 3টে ময়ের উপর দাঁড়িয়ে থাকা গল্পটা আপনাদের বলবো, ভেরি ইন্টারেস্টিং। এবার ভোটটা পুরো দাঁড়িয়ে রয়েছে কিন্তু 3টে ময়ের উপর। আবার এই 3টে ম যেমন বিজেপির দিকে আছে, 3টে ম আবার আমরা আশ্চর্যজনক ভাবে দেখছি যে সেটা তৃণমূলের দিকেও আছে, বোথ দা সাইড। অর্থাৎ তৃণমূলের 3টে ম এবং বিজেপির 3টে ম। আসুন প্রথমে আমরা তৃণমূলের 3টে ম দেখছি। ভোটটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে কিন্তু ময়ের উপর, আপনাদেরকে পারফেক্টলি বলছি, এই ময়ের বাইরে কিছু নেই। কি সেই 3টে ম? 3টে ম হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ম, দ্বিতীয় মটা হচ্ছে গিয়ে মুসলিম ভোট, দ্বিতীয় ম, তৃতীয় মটা হচ্ছে গিয়ে মহিলা ভোট। তো এখন এই দিকটা যদি আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে, মুসলিমদের এখানে প্রথম পর্বের যে মুসলিম বেল্ট গুলো ছিল সেখানে হয়তো খানিকটা ভোট কাটাকাটির ব্যাপার ট্যাপার আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এন্ড অফ দ্য ডে মুসলিম সমাজ জানে এবং তারা বিশ্বাস করে যে এই একটি রাজনৈতিক দল বিজেপি, সেটা তাদের দল নয়। তো সেই জায়গা থেকে, সেই প্যারামিটার থেকে তারা যেভাবে ভোট করেছে, কিন্তু তাদের ওখানে যদি ভোট কাটাই ছাটাইও হয়, যদি 2-4টে কংগ্রেস পেয়েও যায়, তো সেটা তো বিজেপির পাওয়া নয়, সেটা বিরোধীদের, মানে কেন্দ্রের বিরোধীদের পাওয়া, ইন্ডিয়া জোটের পাওয়া। তো এটা একটা তথ্য রয়েছে। তো মুসলিম ভোট দুভাগে ভাগ হয়েছে, আপনাদেরকে বলি। মুসলিম ভোট দুরকম আছে। একটা হচ্ছে গিয়ে মালদার মুসলিম ভোট, তাদের দিকটা হচ্ছে গনি খান চৌধুরীর দিকে একটু হেলে থাকলে গতবারে কিন্তু তারা ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। বেসিক্যালি মালদা জায়গাটা কিন্তু কংগ্রেসই বেল্ট, মানে এখনো মালদাতে আমি লাস্ট যে গিয়েছিলাম মাস 6 আগে, চারিদিকে কিন্তু হাত চিহ্নের প্রচুর ফেস্টুন পোস্টার ইত্যাদি দেখেছি। আবার মুর্শিদাবাদ, এটাও কিন্তু কংগ্রেসের বেল্ট ছিল কোনো একটা সময়, কিন্তু এটা পুরোপুরি বদলে গিয়ে তৃণমূলের বেল্ট হয়েছে। এবং বলাই বাহুল্য যে মালদাটাও কিন্তু অনেকটাই তৃণমূল বেল্ট। এবার
মুসলিমরা কাকে ভোট দেবে, তারা তারা দেখবে যে তাদের ভোটটা যাতে এক পেশে পড়ে, যে দলটার দিকে, যে দলটা মোদী এবং মানে বিজেপিকে হারাতে পারে সেই দিকটাতে তারা ভোট দেবে। মানে আমি হঠাৎ করে একটা নতুন দল করে বাবরি মসজিদ নাম দিয়ে ইত্যাদি ইত্যাদি করে বা মিম, যে এগুলো খাবে না, এগুলো পশ্চিমবঙ্গে খায় না। এখানকার মুসলমানরা শিক্ষিত, ভদ্র, এবং তারা জানে যে কোনখানে আমার ভোটটা দিতে হবে। সেটা ভোটের রেজাল্ট বেরোলে আপনারা খানিকটা বুঝতে পারবেন কতটা দিয়েছেন, কি রেজাল্ট হতে চলেছে, এটা আজকে কিছু বলবো না। সুতরাং তারা কিন্তু এক পেশে ভোটটা দিয়েছেন, তাদেরই দিয়েছেন যারা জিতে আসতে পারবেন। এবার ধরুন ফাঁক তালে একটা দুটো আসন যদি বিজেপি পেয়ে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট। আরেকটা জায়গা আছে মালদা মুর্শিদাবাদ বাদ দিয়ে, যেখানে কিন্তু প্রায় ধরুন আপনার নিয়ারলি 46% টু 47% মুসলিমস রয়েছে। সেটা হচ্ছে গিয়ে উত্তর দিনাজপুর, মানে রায়গঞ্জ বলুন, ইসলামপুর বলুন, এই এই জায়গাগুলো। এদের মানসিকতা অনেকটা একরকম, একটু কংগ্রেসি ধাঁচের মানসিকতা, কিন্তু বর্তমানে তারা নিজেদের এক্সিস্টেন্সের জন্য বা নিজেদের জায়গার জন্য তারা মমতাকে বেছে নিয়েছিলেন। লোকসভাতে খানিকটা ডাউন হয়েছিল, কিন্তু আবার বিধানসভাতে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলেন। এটা আমরা 2021-এ আমরা দেখেছি। গেল পার্ট ওয়ান। মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে খানিকটা টায়ার্ড মনে হয়েছিল আমার গত শনিবার দিন, যেটা আমি বলেওছি গত শনিবার বা শুক্রবার রাদার। তো গত শনিবার সকালবেলার অনুষ্ঠানে বলেছিলাম, শুক্রবার দিন তাকে খুব ক্লান্ত লাগছিল। ভবানীপুরে একটা ছোটখাটো গন্ডগোল হয়েছে, মানে এরাও মাইক বাজিয়েছে, ওরাও মাইক বাজিয়েছে, দুদিকে কোনো দিকে লোক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় একটু খেপেই গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেটটা হচ্ছে কি 58,000+। সেইটার কিন্তু তিনি গতকাল বলেই ফেলেছেন, মানে ভোটের প্রচারের শেষ দিকে বলেই ফেলেছেন যে আমরা 215টা আসন পেয়েছিলাম, একটা যেন না কমে, সেটা কিন্তু তিনি বলে দিয়েছেন। একটাও কমবে না, এটা তিনি দাবি করেছেন। আমি শুধু খবরগুলো বলবো আপনাদের কাছে, বাকি আপনারা নিজেদের মতন করে কমেন্ট বক্সে দেবেন। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার দুটো অঞ্চল, টালিগঞ্জের একটি অঞ্চল অরূপ বিশ্বাসের, ওটা ববির অঞ্চল, অর্থাৎ কিনা ওই আপনার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শেষ হচ্ছে আলিপুরের যে জায়গাটা, তার উল্টো দিকটা, সেই জায়গাটা কিন্তু ববির এলাকা, এবং সেই জায়গাটাতে ববি দাঁড়িয়েছে একেবারে অ্যাবসলিউটলি মুসলিম বেল্ট। ববি খুব একটা তার নিজের জায়গায় প্রচারের প্রয়োজন বোধ করেনি, দ্যাটস অল। এটা গেল দুই মমতা মুসলিম। এবং তৃতীয় মটা, যেটা গতকাল আনন্দবাজার পত্রিকাতে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, যে এবারে যে পরিমাণ মহিলাদের ভোট পড়েছে, এই 92% বা 93%, সেটা আগে কিন্তু কোনো ভোটে দেখা যায়নি। ভোটটা কার দিকে যেতে পারে? দেখুন, মহিলা যারা ভোট দিয়েছে গ্রামে গঞ্জে, তারা তো 1,500 টাকা করে পাচ্ছেন, এবং তাদের কাছে অফার ছিল 3,000। এবার আপনাদের ছোট করে একটা ঘটনা বলি, যে এই বিহারের এক্সিস্টিং মুখ্যমন্ত্রী, মানে যিনি গদিতে বসে থাকা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বলেছিলেন যে আমি এত পরিমাণ টাকা দেবো, 12,000 টাকা দেবো বা 10,000 টাকা, প্রত্যেকের ব্যাংকে পৌঁছে যাবে 10,000 টাকা করে। তারপরে কি হয়েছে, তারপরে টাকা ফেরত দাও বলেছে, সেটা তো অন্য গল্প। তো এই 10,000 টাকাটাকে কাউন্টার করার জন্য রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব একেবারে লাস্ট 1 মাসে তারা প্রচার করতে শুরু করলেন যে আমরা 2,500 টাকা করে পার মান্থ দেব। বিহারের মহিলারা কিন্তু সেটাতে কর্ণপাত করেনি, তারা কিন্তু নীতিশ কুমারকেই ভোট দিয়েছে, এবং তার মধ্যে হিন্দু মুসলমান সবই আছে। নীতিশ কিন্তু মুসলিম ভোট পায়। কেন দেয়নি? কারণ ভাই যেটা পাচ্ছি সেটা তো পেয়ে গেছি, আবার এর পাল্লায় পড়বো, তারপরে হয়তো কিছু দেবে না, এটা সাধারণত মনে হয়। ধরুন আপনার একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তো সেখানে আপনার মোটামুটি ভালো খাওয়া দাওয়া হবে, আপনি বেশ রেডি ফেডি হচ্ছেন, তখন আপনার স্ত্রী বা কেউ বললো যে যেন আরেকটা নেমন্তন্ন আজকে আছে, তারা নাকি আরো ভালো খাওয়াবে শুনেছি। এবার দুটো ব্যাপার আপনার মধ্যে কাজ করবে, একটা হচ্ছে যে আরে এদের এখানে তো প্রথম নেমন্তন্ন করে গেছে, এটা খুব অসভ্যতা হবে না গেলে, এটা যাওয়া উচিত। আর খাওয়াটাই কি বড় কথা নাকি? যাই হোক, ঠিক আছে, ভালো মন্দ মাটন খাওয়ালে খাওয়াবে, ওরা বেশি খাওয়াক, ওরা সেরকম পাত্তা দেয়নি, সেরকম একটা ভাবে নেমন্তন্ন করেনি, বরং আমরা এইটাতেই যাবো বল, প্রথমটাকেই চয়েস করবেন আপনি। পরিষ্কার, এটা আগে পরে কোনো কথা নাই, আমরা প্র্যাকটিক্যাল কথা বললাম। তো মহিলাদের মধ্যে যেটা হয়েছে, আমি আগের দিনও বলেছি, আমার বাড়ির কাজের যে মেয়েটি আসে, তাই বললাম যে হ্যাঁ গো, তোমাদের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? তো বললো যে আমার মা পায়, আমার শাশুড়ি পায়, আমার ননদ পায়। আমি তুমি পাবো না? বলে না, আমি এখনো হয়নি, এবার পাবো। ভোটটা কাকে দেবে?
দিদিকে দেবো, কেন দেবে? ওরা তো 3,000 বলে ও বাবা 3,000 পাবো কি পাবো না তার ঠিক ঠিকানা নেই, আগে তো এইদিকে দেখি। এটা তার বক্তব্য ছিল। এটা ভোটের হাওয়াতে কিন্তু কোনো ব্যাপার না, যেটা ফ্যাক্ট সেটা বললাম। তো এই 3 মকে এনক্যাশ করে কিন্তু এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এইখানে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন অ্যারাইজ করেছি, যেটা যে প্রথমবারের 152টা জায়গা থেকে কি আসতে পারে কি না আসতে পারে, যেটা অমিত শাহ বলেছেন যে ঠিক আছে আমরা 110টা পাচ্ছি। এখানে একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি, খুব গভীর সূত্র মারফত ঘটনাটি আমার কাছে এসছে, এবং সেই সূত্রটি ডেফিনেটলি আমার পাওয়া সূত্র নয়। আরেকজন বিখ্যাত সাংবাদিক বলেছেন, প্রসূন আচার্য, তিনিও প্রসূন, তিনি একটি চ্যানেলে বলেছেন যে, এবং হি ইজ ভেরি ক্লোজ টু, মানে তার কানেকশন খুব ভালো, বড় বড় জায়গায় তার যাতায়াত আছে, নেতামন্ত্রী বিজেপি বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, সবটা জায়গাতে তার যাতায়াত আছে। তিনি বলেছেন যে অমিত শাহ নিউ টাউনে যে হোটেলটিতে ওঠেন, আগের দিন বোধহয় আমাদের অনির্বাণ সেই ছবিটাও দেখিয়েছিলেন, সেই হোটেলে তিনি বিভৎস খেপে গেছেন ভোটের পরের দিন। বলছেন যে আমি তোমাদেরকে বলেছেন যে 110টাকে টার্গেট করো, তোমরা যেখানে নিয়ে গেছো আমার কাছে যে রিপোর্ট গুলো আসছে এটা তো 72টা, মানে ম্যাক্স টু ম্যাক্স 72টা আসন পাচ্ছে, এবং সেটা যদি না পায় তাহলে তো আরো 12টা বাজাবে। তা হবেটা কি করে? এবার তাহলে কি করতে পারে? তাহলে অমিত শাহ ব্যাক করে চলে আসতে পারে দিল্লিতে, তার উপর তো একটা দায়িত্ব রয়েছে। নরেন্দ্র মোদী তো মোটেই যাননি, এবং যাননি মানে হচ্ছে মাঝে মাঝে গেছেন, যেই ভাষণগুলো দিয়েছে সেটা টিপিক্যাল মোদী লাইনের ভাষণ না। ওই তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে গিয়ে কাঁপিয়ে দিয়ে আসতে পারতেন, যে ভোট দেবেন না, গেলেন কোথায়? তো এখানে ভেতরে সাম স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি, তো সেটা আমরা কিন্তু পরে বলবো, মানে ভোটটা হয়ে গেলে বলবো। এই রহস্য রোজ আপনাদের কাছে রেখে দিচ্ছি, ভোটের আগে আর বলতে চাইছি না। কালকে ভোট ভাই, আজকে এসব বাজে বাজে কথা বলে তো লাভ নেই, কিন্তু গল্প এটা আছে। এবার ব্যাপার হচ্ছে যে অমিত শাহ বসে রইলেন কেন? তিনি বলছেন যে আমি এখানে মানে জিতিয়ে তারপরে যাব। তো যাবেন কেন ভাই 29 তারিখে? আপনি থাকুন আরো 4 তারিখ অব্দি থাকুন। গতবারের সেম ঘটনাটা ঘটেছিল 2021-এর ভোটে। বিরাট ব্যাটালিয়ন ওই একই হোটেলে তারা উঠেছিল, 2-3টে ফ্লোর নিয়ে তারা ছিল। ঠিক ভোটের মানে লাস্ট পর্বের ভোট যেটা হয়েছিল, সেই ভোটটা যে মুহূর্তে হলো তাদের কাছে রিপোর্ট এসে গেল, তারা পুরো পাত্তারি গুটিয়ে সেই হোটেলের একটা মানে পেন্সিল পর্যন্ত ছিল সব গুটিয়ে নিয়ে তারা দিল্লিতে চলে যায়। আপনাদের মনে করিয়ে দিচ্ছি, তবে সব চলে যাবে 29 তারিখে ভোট হয়ে গেলে। তারপরে এক্সিট পোল কি বেরোবে বা না বেরোবে, এবং এক্সিট পোল গুলো আজকাল যা হয়েছে গদি মিডিয়ার, সেগুলো তো মেলে না অর্ধেক সময়। বিহারের ক্ষেত্রে বলেছিল যে নীতিশ কুমার আসছে, তো এসছে, কিন্তু তাদের কথা মতন যে ভোটগুলো পাওয়ার কথা ছিল এগুলো ছাড়িয়ে ফাড়িয়ে বেরিয়ে চলে গেছে। হরিয়ানা মেলেনি, তারপরে আপনার মহারাষ্ট্র মেলাতে পারেনি। সুতরাং আমার এই দিল্লির গদি মিডিয়ার এক্সিট পোলের উপর আমার খুব একটা ভরসা নেই। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা কনফিডেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কনফিডেন্ট। মোদী গতকাল শেষ ভাষণে যেটা বলে গেছেন যে আমি 4 তারিখ আসতেই পারেন, সে কথার কথা। মোদী তো অনেক কথাই বলেছিল, 15 লাখ টাকা করে ব্যাংকে ঢুকবে, এবার সবার কষ্ট দূর হবে, গ্যাসের দাম আমি কমিয়ে দেবো। এগুলো কথার কথা, এগুলো ভাষণে দেখুন এগুলো সিরিয়াসলি নিতেন। তো রাজীব গান্ধীও একসময় এসে এরকম বলতো। রাজীব গান্ধীকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার দলে তো 1987-এর ইলেকশনে বলেছে তোমার দলে এতগুলো লিডার, কে কে লিডার? প্রিয়রঞ্জন লিডার, সুব্রত লিডার, সোমেন মিত্র লিডার, অজিত পাজা লিডার, গণিকান্ত চৌধুরী লিডার, বলে তোমার মুখ্যমন্ত্রীর মুখটাকে? তখন রাজীব গান্ধী মানে হেসে বললেন যে আমি মুখ্যমন্ত্রী হব। এটা কথা হলো? একটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবে? ঠিক সেম ব্যাপারটাই কিন্তু এবার বিজেপি করেছে। যত দিল্লির নেতারা এখানে এসছে, আরএসএস পাঠিয়েছে তাদেরকে, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে যে যা পেরেছে, এমনকি ওই পাশের মানে আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত, হেমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত এসে উপস্থিত হয়েছে। তো এদের কথা কেন বাঙালিরা অ্যাকসেপ্ট করবে? বাঙালিদের তো একটা চাহিদা আছে যে মমতাকে কাউন্টার করতে গেলে যোগীকে দিয়ে তো কাজ হবে না, যোগী তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবে না। তাহলে যোগীর ভাষণ শুনে, তার কথা শুনে আমার ফায়দা কি আছে? কে আছে? এখানেও ঠিক ওই কংগ্রেস আমলে, রাজীব গান্ধীর আমলে ঠিক একই ঘটনা কিন্তু রিপিটেশন হয়েছে। মানে তাদেরকে বলা হয় যে কে মুখ্যমন্ত্রী হবে, বলে কোনো একজন বাঙালি মুখ্যমন্ত্রী, তো বাঙালি তো মুখ্যমন্ত্রী হবে। কে উড়িয়া মুখ্যমন্ত্রী হবে এখানে? গুজরাটি এসে মুখ্যমন্ত্রী হবে? যে কোনো একজন বাঙালি কে হবে? তার খাতিরের মানে কোলের বলা যায় যে তার বেটা মাফিক শুভেন্দু অধিকারী,
শুভেন্দু অধিকারী হলে, আমি বেসুরও দেখছি শ্রমিক ভট্টাচার্যকে বলে সেটা পার্টি বুঝবে, ওরকম ভাবে কোনো কথা বলা উচিত না, বলেছেন তিনি। আচ্ছা, দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হয়েছে যে শুনছি নাকি শুভেন্দু বলে, কে বলেছে এসব কথা? তার মানে দাবিদার চারজন: দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, 4 নম্বর হচ্ছে গিয়ে আপনার শুভেন্দু অধিকারী। তো এতগুলো দাবিদার যেমন কংগ্রেস আমলে ছিল, কিছুই কাজের কাজ হয়নি, এবার ফলে এই দাবিদার যারা, তাদের একজনেরও ক্ষমতা নেই অন্তত 2000 লোককে দাঁড় করিয়ে কোনো জায়গায় ভাষণ দেয়। শুভেন্দুর খানিকটা আছে, কিন্তু বাকিদের তো নেই, তাদের ভাষণ শোনার জন্য ভিড়ই হয় না। ফলে দিল্লি থেকে আর্টিস্ট এটা ওটা হেমা মালিনীকে নিয়ে এসে ভর্তি করতে হয়েছে শুধু লোক জড়ো করার জন্য। তার ফায়দা কি? দ্য সেম ঘটনার রিপিটেশন হয়েছে যা কংগ্রেস আমলে, সিপিএম এর আমলে, যেটা কংগ্রেস দিল্লি থেকে খেলতো এবং প্রতিবারই বলতো আমরা জিতবো, সেই ঘটনাই ঘটেছে। এবার অনেকে বলে যে কংগ্রেসের সঙ্গে তো খুব একটা দরম ছিল জ্যোতিবাবুদের। কে বলছি আপনাকে যে এ রাজ্যের তৃণমূলের সঙ্গে কেন্দ্রের কোনো মরম নেই, তাদের খুব একেবারে ঘৃণার পাত্র। এসব বিতর্কের কথা আমি বলতে চাইছি না, আমি শুধু একটু ছুঁয়ে গেলাম। পার্ট 2 তে যাব। পার্ট 2টা হচ্ছে মোদির তিনটে ম। প্রথম পার্টে আমি বললাম মমতার 3টে ম, একটা সিচুয়েশন বললাম, এবং মোদির 3টে পার্ট, 3টে ম, ভেরি ইন্টারেস্টিং। মোদির এই 3টে ম নিয়ে কি মোদি জেতাতে পারবে? বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, দয়া করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, প্লিজ ওয়েট। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00 48333. Visit us www.padmalayagroup.in. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা যে এই যে মমতার ভোট কাটার জন্য যারা প্রস্তুত হয়েছিল বা কংগ্রেসের অনেকে, তাদের অনেকেই দল ছেড়ে তৃণমূলে শেষ মুহূর্তে এসে ঢুকে যাচ্ছে। কেন আসছে আমি জানি না, বলতে পারবো না। তবে এটা ঠিক যে কংগ্রেসের গতবারের তুলনায় ভোট বাড়বে মালদাতে, ভোট বাড়বে মানে ভোট পার্সেন্টেজ বাড়বে। উত্তর দিনাজপুরে আমি আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট মুর্শিদাবাদ। কিন্তু এই যে কামিং 142টা, এখানে কংগ্রেস কিচ্ছু পাবে না, সিপিএম বরং এক আধটা জায়গাতে একটু ঠোকর মারতে পারে, এই অবধি, ব্যাস। এর বাইরে কিছু হবে না, একটা স্ট্রেট ফাইট নরেন্দ্র মোদী ভার্সেস মমতা ব্যানার্জি, 2 ম। এবার মোদির টার্গেট ওরিয়েন্টেশনের জায়গায় বা অমিত শাহ, তারা মরিয়া হয়ে প্রচার করছে আমরা জিতে গেছি, আমরা জায়গা পেয়ে গেছি, আমরা অলরেডি 125টা আসন পেয়ে গেছি। এগুলো না বললে তো পরের ভোটটাও পাবে না। পরের ভোটটা অ্যাসিওর ম্যাটার। আপনাদের বলছি, যোগেন্দ্র যাদব একটা চমৎকার কথা বলেছেন। যোগেন্দ্র যাদব বলেছেন যে जो करने का था वो तो कर लिया 152 पहले राउंड में, दूसरे राउंड एकदम ममता जी की असली जगह है। মানে প্রথম রাউন্ডে যা করার করে নিয়েছে, দ্বিতীয় রাউন্ডে পাবেন। আচ্ছা, প্রথম রাউন্ডে 92-93টা আসন ছিল তৃণমূলের, আর 59টা থেকে 60টা আসন ছিল বিজেপি। দ্বিতীয় রাউন্ডে চমকে যাবেন শুনলে, বিজেপির মাত্র 18টা আসন 142টার মধ্যে। আরে দাদা, 18টা কোনোদিন কিন্তু 81 হবে না, হওয়া সম্ভব না। আমার সঙ্গে একটু আগে এক ভাইস চ্যান্সেলরের কথা হচ্ছিল, বিশ্বজয় চ্যাটার্জি। তাকে আমি বললাম যে আমরা চাইটা কি? আমরা একটু গান শুনতে ভালোবাসি, আমরা একটু সিনেমা ভালোবাসি, একটু সত্যজিৎ রায় থেকে সৌরভ গাঙ্গুলি অব্দি আলোচনা ভালোবাসি, আমরা একটু খেতে ভালোবাসি, সেটা মাছ মাংস। আমাদের খাবারের প্রিয় খাদ্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে বিরিয়ানি। সেখানে আপনি তিলক কেটে, কেরুয়া ড্রেস পরে জয় শ্রীরাম বললে আমাদের কাছে ক্লাউন মনে হবে। এটা 142-এর প্রত্যেকটি লোকের একই ধারণা। এবার নরেন্দ্র মোদী তার 3টে ম। একটা মোদী নিজে ম, দ্বিতীয় ম হচ্ছে গিয়ে তার মতুয়া, খুব ব্যথার জায়গা।
গত পরশুদিন তিনি মতুয়া অঞ্চলে গিয়েছেন, আর গিয়ে বলেছেন যে ভোটটা দিয়ে নাও, আমি সবার লাইসেন্স এনে দেবো ইন্ডিয়ান তে থাকার। তাতে করে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কেউ কেউ বলেছে যে মোদিজি কাট দেনগে, করতেই পারে। কেউ কেউ বলেছে একদিন করেনি কেন, শেষ মুহূর্তে এসে এগুলো বলছে। ফলে একটা বিশ্বাস অবিশ্বাসের একটা 50-50 জায়গায় দাঁড়িয়ে গেছে। মানে গতবারে যেমন ঝেঁটিয়ে 24-25টা আসন ওই মতুয়া অঞ্চল থেকে সারা পশ্চিমবঙ্গে তারা পেয়েছিল, এবার সেটা কোনো চান্সই নেই। মানে এত খারাপ অবস্থা সেখানে। ফলে সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়ার জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই গিয়ে সুড়সুড়ি দিয়ে এসছেন যে যাই হোক এরা তোমাদেরকে দেখবে না, এনআরসি করে দেবে, এনআরসি করলেই ঘাট ধরে বের করে দেবে, যে তুমি হিন্দু হও মুসলমান হও যাই হোক। এটা ক্লিয়ারলি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে এসছেন। একটা চিন্তা তো ঢোকে। ধরুন আপনার পেটের ব্যথা চলছে কয়েকদিন, আপনার কাছে দুজন ডাক্তার আছে, একজন ডাক্তারের কাছে আপনি গেলেন, তিনি বললেন যে আরে কিচ্ছু হয়নি, তুমি এই অ্যান্টাসিডটা খাও বা একটা গ্যাসের ট্যাবলেট রোজ সকালবেলা খালি পেটে খাবে, ব্যাস ঠিক হয়ে যাবে। তো আপনি কিরকম এটা খচখচ করছে, দ্বিতীয় ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তার বললো না এটা খুব গন্ডগোলের, তুমি যদি ইমিডিয়েটলি না হয় গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে, অপারেশনের জায়গা অব্দি যেতে পারে। তো দ্বিতীয় ডাক্তারের কথাটা শোনার পর তো এমনি চমকে যাবে, যা আগের জন ফালতু কথা বলেছে, পরের জন তো ঠিকই বলছে। দেখুন রাজনীতিতে অন্যায় বলে কিছু নেই, এটা শ্রীকৃষ্ণ বলেছিলেন। এবং শ্রীকৃষ্ণ ভীষ্ম থেকে শুরু করে দুর্যোধন অব্দি যে কটা মৃত্যু হয়েছিল, যে কটাকে মারা হয়েছিল, শ্রীকৃষ্ণ শুধু বলেছে কিল হিম, মেরে দাও, বাঁচিয়ে রেখো না। এবং কৃষ্ণ বলেছিল বলে এরা সব এক এক করে প্রত্যেকটা মৃত্যুর পেছনে কিন্তু একটা ব্যাপারই ছিল, অভিমন্যুকে অন্যায়ভাবে মেরেছিল, কিন্তু প্রত্যেকটা মৃত্যুতেই অন্যায় রাস্তা ধরেছিল কিন্তু পাণ্ডব। যখন অস্ত্র ছেড়ে দিল তখন বিদ্ধ করলো ভীষ্মকে, দ্রোণাচার্যকে মিথ্যা কথা বলা হলো যে তোমার ছেলে মরে গেছে, গলা কেটে উড়িয়ে দেওয়া হলো। কর্ণ রথের চাকা যখন ডুবে গেল তখন অর্জুন ধনুকটাকে সরিয়ে নিয়েছিল, কৃষ্ণ বললো যে ওয়েট করো না, কিল হিম কিল হিম কিল হিম, মেরে দিল। দুর্যোধনের থাইয়ের ওপরে, মানে খুব খারাপ জায়গা, যেটা মহাভারতে হয়তো লিখতে পারেনি, সেটা হচ্ছে আমাদের মানে মূত্রাশয় বা ওই ওখানে ভীম হিট করেছিল, যেখানে হিট করার নিয়মই নেই, আজ অব্দি নেই। ফলে এইভাবে এক একজনকে মারা হয়েছিল, কারণ যুদ্ধ আর প্রেমে অন্যায় বলে কিছু নেই। তো সেটাও আজকের কথা। তো মোদির মতুয়া ব্যাপারটা কিন্তু খেলো না খুব একটা, এবং সেখানে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে। জানি না কি হবে, কালকে ভোট বোঝা যাবে, ভোট পার্সেন্টেজ দেখলে বোঝা যাবে। যদি দেখেন যে মতুয়া অঞ্চলে প্রচুর ভোট পড়ছে, তাহলে কিন্তু বিজেপির অমিত শাহ আগামীকাল রাত্রিবেলায় রওনা তো এমনি দিচ্ছেন, মানে খারাপ হাল হকিকত। আর শেষ হচ্ছে কি মুড়ি, নরেন্দ্র মোদীর। প্রথমটা মোদী ম, দ্বিতীয়টা হচ্ছে মতুয়া ম, যেটা তাদের চাং ভোট, তাদেরকে জেতাবার জায়গা বা ভালো জায়গায় পজিশনে আনার জায়গা ছিল, এই দুটো তো ঠিক আছে। তৃতীয়টা হচ্ছে মুড়ি। আপনারা আমাকে একটা নর্মাল কোর্সে বলুন তো, আমার বুদ্ধি নেই, যে মোদী খুব দুর্দান্ত একটা ভাষণ দিলেন, ভাষণ দিয়ে তিনি 10 টাকার মুড়ি খেলেন, এবং মোদীর ভাষণটা টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে খবরের কাগজ থেকে পেছনের পাতায় চলে গেল যে এই বলেছে, বা নিউজ চ্যানেল দু একটা কথা বলল। সারা দিন ভর দেখানো হলো যে মোদী ঝালমুড়ি খাচ্ছেন। তো ঝালমুড়ি খাওয়াটা কি বিজেপির ভোট বাড়ানোর লক্ষণ? মোদীকে এটা ইচ্ছা করে করলেন বা নৌকা বিহার করলেন? কেন করলেন? তার ব্যক্তিগত নৌকা বিহারে কি বিজেপির ভোট বাড়বে? আপনারা বলেন, আমি বুঝি না, আমি মূর্খ। তিনি যে মুড়িটা খেলেন, তাকে জিজ্ঞেস করা বলে যে পেঁয়াজ দেবো, হ্যাঁ পেঁয়াজ দাও। এই মোদির মুড়ি খাওয়া দিয়ে কি বিজেপির ভোট বাড়বে? আপনারা আমাকে বলুন। তাহলে মোদী সেটা করলেন কেন? মোদী নিজেকে প্রচারের আলোর মধ্যে রাখলে সেটা মোদীর হ্যাবিট, তাতে করে বাংলায় কি হবে না হবে। তো এই তিনটে জায়গাতে মোদী কিন্তু ডাউনিং। এবার কথাটা হচ্ছে যে তাহলে কি দাঁড়াবেন, বলবো না কিছু, আপনাদের যথেষ্ট হিন্টস দিয়েছি, আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা ক্যালকুলেট করে দেখুন। আর জি 24 ঘন্টা যেটা ছেড়েছে বাজারে, ভাই আমরা ছাড়িনি, আমাদের এর থেকে বেশিই ছিল। কত ছিল বলবো না এখন, হঠাৎ করে ছাড়তে গেল কেন শেষ ভোটটার আগে? গল্পটা কি? ভাবুন 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 ভাবুন, ভাবা শুরু করুন। ভাবতে ভাবতে যেটা হবে তলায় আপনাদের কমেন্টে লিখে দিন যে ময়ের খেলা কে জিতবে। আর ছোট্ট করে একটা জ্যোতিষীদের কথা বলি, এক জ্যোতিষী খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছে, এটা না বললে আপনাদের কাছে অসম্পূর্ণ থাকবে অনুষ্ঠানটা। সে জ্যোতিষী বলছে মমতা যখন 2016-তে জিতে আসে,
তখন ওটা রাহু কাল ছিল, আমি জানি না হোয়াট ইজ রাহু কাল, আপনারা বলতে পারবেন কি ছিল। তিনি জিতে আসেন 13 তারিখে, 13/5/2011। 13/5 মানে হচ্ছে কি 3 আর 1 4, 11 মানে 1 1 2, মানে এভাবে যদি যোগ করা যায় ওই 4ই আসছে, বুঝতে পেরেছেন তো? 4 আসছে, মানে ভোটের রেজাল্টটা যেদিনকে বেরিয়েছে। আর এবার ভোটের রেজাল্ট কবে বেরোচ্ছে? 4ই মে। হিস্ট্রি রিপিটস। আমি জ্যোতিষ জগতের জায়গায় আমি যাচ্ছি না, এক ঘটনা, সেই রাহু কাল। এবার রাহুর গাছে কে পড়বেন এটা নতুন করে বলবো কি? আপনার ভাবুন, ভাবুন, ভেবে তলায় কমেন্টটা করুন। আমি বিদায় নিচ্ছি, নমস্কার, আদাব।